এই রোদ, এত কাঁদতে হয় নাকি? কবুলটা বলে দে সোনা। হ্যাঁ রোদ, কবুলটা বলে দে মা, এভাবে কাঁদতে হয় না, বল। সবার কথার ধাপটে হেঁচকি তুলতে তুলতে কবুল নামক বুকভারী করা শব্দটা বলেই দিলাম আমি। বিয়ে পড়ানো শেষ হলে খেতে গেল সবাই। এদিক সেদিকে থেকে ছবি তোলার কত বাহার, কিন্তু আমার মাথায় ঘুরছে হাজারো উল্টপালট ফুলঝুরি। আজকের এই দিনটাতে কেন জানি বাড়িটাকে বড্ড আপন লাগছে। মনে হচ্ছে এই বাড়ির আনাচে কানাচে কত শত স্মৃতি মিশে আছে আমার। প্রতিটি কোণায় কত ভালোবাসা মেশানো আবেগ। এই আবেগগুলো ছাড়া থাকব কি করে আমি? সকালে ঘুম থেকে উঠে কফি হাতে সেই দোলনা, টিভির ওই রিমোট নিয়ে ভাইয়া আর আমার ঝগড়া, মাঝরাতে ঘুম ভেঙে গেলে সারা বাড়ি হাঁটাহাঁটি করাই মার বকুনি, সব বাচ্চামতে সাপোর্ট দেওয়া বাবার হাসিমুখ, মার সাথে ঝগড়া লাগিয়ে মুখ ফুলিয়ে বাবার পেছনে দাঁড়াতেই কাছে টেনে নিয়ে বাবার বলে উঠা, আমার লক্ষ্মী মা। ভাইয়ার টি শার্ট পরে সারা বাড়ি দৌড়ে বেড়ানো, সবকিছু তো হারিয়ে ফেললাম আজ। আপু না হয় আমার সাথেই থাকবে, কিন্তু বাকি তিনটি মানুষ, ওরা যে আস্ত তিনটি পৃথিবী আমার। ঈশ্বস, মেয়েদের ভালোবাসা এত কষ্টময় হয় কেন? তাদের বুঝি ছেড়ে যেতেই হয় বারবার? চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আমার। ঘড়িতে ঘণ্টা পড়তেই ভাবনায় ছেদ ঘটল, টং টং করে 10-10টা ঘণ্টা বেজে গেল বড্ড নির্মমভাবে, ভেঙে দিল হাজারো ভাবনার প্রহর। কিভাবে যে দুটো ঘণ্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে 10টার ঘণ্টা বাজতেই কেঁপে উঠলাম আমি। বেজে গেল বিদায়ের সানাই। গাড়ির কাছে যেতেই বুকটা ফেটে কান্না এলো। মনে হচ্ছে নিজের সবটাই ফেলে যাচ্ছি আমি। মা বাবা ভাই নামক 3 পৃথিবী সমান ভালোবাসা ফেলে যাচ্ছি আমি। ছোট ছোট মধুময় স্মৃতিগুলো ফেলে যাচ্ছি আমি। আজ ভাইয়ার চরগুলোও কি ভয়ঙ্কর ভালোবাসাময় লাগছে। মাকে হুট করে জড়িয়ে ধরে জারি খেয়ে খিলখিল করে হেসে উঠাতেও কি অদ্ভুত প্রশান্তি লাগছে। বাবা বুঝি আর মামুনি বলে ডাকবে না আমায়। বাবার গলা জড়িয়ে ধরে অদ্ভুত সব প্রশ্ন আর অদ্ভুত সব আবদারও করা হবে না আর। কারো একটা বোকায় পাশ থেকে হাজারটা প্রতিবাদী স্বর ভাসবে না আর। কথাগুলো ভেবেই বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ ভাসাচ্ছি আমি। মনে হচ্ছে এই বুঝি নিয়ে গেল আমায় অনেক দূরে, আমার বাবার এই ছোট্ট রাজত্বের বাইরের কোনো দুনিয়ায়। অবশেষে গাড়িতে উঠলাম, হেঁচকি তোলে চলেছি ক্রমাগত। পাশ থেকে কেউ একজন টিস্যু বক্স এগিয়ে দিয়ে করুণ গলায় বলে উঠল, এভাবে কাঁদছ কেন রোদপাখি? প্লিজ কেঁদো না। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে খুব। উনার কথায় নিজেকে শান্ত করার চেষ্টা চালালাম আমি। উনি কিছুটা চেপে বসে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিলেন আমায়। টিস্যু দিয়ে চোখ মুছিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠলেন, ঈশ্বর, চোখ মুখের কি ভয়ানক অবস্থা করেছ রোদ। এভাবে কেউ কাঁদে নাকি? তোমার কান্না দেখে তো মনে হচ্ছিল বেঁচে দিচ্ছি তোমায়। পাগলি, আমি তো আছি। চিন্তা করছো কেন? তোমায় বলেছি না, তোমার সব চিন্তা আমায় দিয়ে দাও। তোমার বাবার রাজ্য থেকে প্রিন্সেস নিয়ে যাচ্ছি আমার রাজ্যের রানী করব বলে। আমার কতটুকু সামর্থ্য আছে জানি না, কিন্তু তোমার মুখে হাসি ফুটানোর জন্য ভালোবাসাটা আছে যথেষ্ট। কি আছে না? আমি মিষ্টি হেসে উনার বুকে মাথা লুকালাম। মাথা নেড়ে মৃদু স্বরে বললাম, হুম আছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মামুর বাড়ি। এখন থেকে যে বাড়িটার নাম হয়ে গেল শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আপু আর মামানি মিলে বরণ করলেন আমায়। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। মামানি আমার হাত ধরে নিয়ে বসালেন সোফায়। আমার পাশের সোফায় বসে আছেন শুভ্র একঝাঁক বন্ধু, রোহন ভাইয়া, সাব্বির ভাইয়া, নীলি আপু, সবাই। তাদের অদ্ভুত অদ্ভুত সব কথার কিছু বুঝতে পারছিলাম আর কিছু না বুঝেই মাথা নিচু করে বসেছিলাম। শুভ্র এতক্ষণ ধারে কাছে ছিলেন না। বাড়িতে ঢুকেই কোথায় হারিয়ে গিয়েছিলেন কে জানে। উনাকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই ফোন কাটার মতো বলে উঠলেন রোহন ভাইয়া, আহা, আমাদের হিরো চলে আসছে। তা শুভ্র, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে তোর মতো একটা পোলা চরখের প্রেমে পড়ে যাবে। শুভ্র হাসলেন। রোহন ভাইয়ার কাঁধ ঝাঁকিয়ে বলে উঠলেন, ভাবতে তো আমরাও পারছি না যে নীলি তোর মতো একটা ডাফারকে বিয়ে করবে। কথাটা বলতেই চারপাশ থেকে একসাথে হেসে উঠল সবাই। রোহন ভাইয়া মুখ কালো করে বললেন, হেসে নাও মামা, হেসে নাও। আজকে রাতে যা হবে না, কাল সকালে উঠে আফসোস করবা। হুহো, সে পরে দেখা যাবে দোস্ত। আমি মেন্টালি প্রিপেয়ার। বাসর ঘরে ফ্রেন্ডদের ডিস্টার্ব করার হক আছে। করতেই পারিস। ইট শ নট আ বিগ ডিল। এনিওয়ে প্রচুর গরম লাগছে, তোরা কেউ ঠান্ডা খাবি? ওয়েট, ওই রাতুল, জি ভাই, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সাথে বসে আড্ডা দে।
আর আসার সময় কয়েকটা কোক আনিস তো। ফ্রিজেই আছে। আচ্ছা ভাই। রাতুল ভাই কোক আনতেই সবার মধ্যে একরকম টানাটানি পড়ে গেল। শেষে দুটো কম হওয়ায় রাতুল ভাইয়া আবারও গিয়ে শুভ্র আর তার জন্য কোক আনলেন। কিছুক্ষণ যেতেই শুভ্র ও রাতুল ভাই বাদে সবকটা হাই তুলতে লাগলেন। আমি অবাক চোখে তাকিয়ে ওদের কাণ্ড দেখছি। হঠাৎ সাব্বির ভাই হাই তুলতে তুলতে বলে উঠলেন, কি রে, এত ঘুম পাচ্ছে কেন হঠাৎ? আমারও। ওদের কথায় মিষ্টি হেসে চোখ টিপলেন শুভ্র। হাসিমুখেই বলে উঠলেন, বাচ্চারা, যা ঘুমো গিয়ে। অন্যের বাসরে উকিঝুঁকি মারতে নেই বৎস। শালা, তুই আসলেই হারামি। কই ভাবছিলাম তোকে ঘুমের পিল খাওয়াবো আর তুই উল্টো আমাদেরই খাইয়ে দিলি। তোমাদের বুঝা উচিত ছিল বৎস, আমি তোমাদের থেকে কয়েক ডিগ্রি উপরে। যা এবার ঘুমো গিয়ে। কাল 10-11টার আগে তোদের চোখ খুলছে না আমি সিউর। শুভ্রকে গালি দিতে দিতে কেউ কেউ রুমের দিকে গেল তো কেউ সোফায় শুয়েই ঘুম। আমি চরম বিস্ময় নিয়ে উনার দিকে তাকিয়ে আছি। উনি কোক মুখে নিতে নিতে আমার দিকে তাকিয়ে বাম চোখটা টিপে দিয়ে অন্যদিকে তাকালেন। তখনই এক ঝাঁক মেয়েরা এসে ঘিরে ধরল আমায়। আমাকে নিয়ে হাঁটা দিল বাসর ঘরের উদ্দেশ্যে। ধুরু ধুরু বুক নিয়ে এগিয়ে যাচ্ছি আমি। ওই রুমটাতে এর আগেও এসেছি আমি, কিন্তু তবুও কিছু তো আছে আজ। একদম অন্যরকম কিছু একটা। ঘরের চৌকাঠে পা দিতেই কেঁপে উঠলাম আমি। পুরো ঘরটা লাল গোলাপ আর বেলিফুলের সুবাসে হয়ে আছে মাতাল। ঘরের কোনায় ঝালানো মোমবাতির লাল আলোতে চারপাশটা হয়ে উঠেছে কোনো এক মায়াপুরী। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটে উঠে বসলাম। চারপাশে হাসি মজা কানে আসছিল, ঠিক তার থেকেও বেশি কানে আসছিল আমার ছুটে চলা ওই হার্টবিট। কতক্ষণব্যাপী বসেছিলাম জানি না, তবে একসময় অপেক্ষার পালা শেষ করে শুভ্র এলেন। দরজাটা লাগিয়ে আমার পাশে বসতেই গলা শুকিয়ে এলো আমার। উনি হেসে বললেন, সালাম করবে না আমায়? উনার কথায় ফতাফত ওঠে দাঁড়িয়ে উনার পা ছুতেই মাথায় হাত রেখে বললেন, আশীর্বাদ করি বৎস, শতকন্যার জননী হও। কথাটা বলেই দুষ্টুমি ভরা হাসিতে মেতে উঠলেন উনি। আমি শুধু অবাক চোখে তাকিয়েই আছি। মনে হচ্ছে গলায় যেন স্টেপলার লাগিয়েছে কেউ, গলা দিয়ে স্বর বের হচ্ছেই না। উনি হাসিমুখেই আমাকে টেনে তুলে পরম আবেশে বুকের সাথে জড়িয়ে নিলেন আমায়। আমিও বাধ্য কিশোরীর মতো পড়ে রইলাম উনার বুকে। উনার গরম নিঃশ্বাসের বর্ষণ কাঁপিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন উনি, আজই শেষ। এরপর কখনো পা ছুঁয়ে সালাম করো না আমায়। এই বিষয়টা একদমই ভালো লাগে না, তার থেকে মুখে সালাম দিও, পায়ে ধরে কখনো নয়। আমার কোনো সাড়াশব্দ না পেয়ে হাতে টেনে সামনে দাঁড় করালেন আমায়। কপালে একটা গভীর চুমু দিয়ে হাত ধরে এনে দাঁড় করালেন বারান্দায়। চারদিকে জ্যোৎস্নার হলদে আলো। উনি আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, আমার খুব ইচ্ছে ছিল পূর্ণিমার রাতে বাসর করব। চারদিকে থাকবে উজ্জ্বল চাঁদের আলো। সেই ইচ্ছেটা পূরণ না হলেও চাঁদমামা কিন্তু কৃপণতা করেনি রোদ পাখি। দেখো, চারদিকে কি উজ্জ্বল জ্যোৎস্না। আমি মুগ্ধ দৃষ্টিতে চারদিকে দেখছি। বিধাতার এক অনন্য সৃষ্টি হলো এই চাঁদের আলো। তার আরেকটা অনন্য সৃষ্টি হল স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। স্বামী শব্দটাই যেন কত আপন, কত ভালোবাসাময়। আমার পাশে জ্যোৎস্নার আলোয় ডুবে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে আমার স্বামী। এই একটা শব্দই প্রতিটি মেয়ের হৃদয় কাঁপিয়ে দিতে যথেষ্ট। কোমরে ঠান্ডা কিছু অনুভব করাই ঘোর কাটল আমার। কোমরের দিকে তাকাতেই বুঝলাম শুভ্র হাঁটু গেড়ে নিচে বসে কিছু একটা লাগাচ্ছেন আমার কোমরে। আমি তাকাতেই মিষ্টি হেসে বলে উঠলেন উনি, তোমার বাসর রাতের উপহার। উনি ওঠে দাঁড়িয়ে আমার হাত নিজের হাতে নিয়ে চোখ রাখলেন চোখে। নেশামাখা চোখে বলে উঠলেন, তোমার দেনমোহরের সব টাকা কিন্তু পরিশোধ করে দিয়েছি রোদপাখি। তোমার হাতে পৌঁছেছে কিনা জানি না, তবে পরিশোধ করা হয়েছে। তুমি দেখে নিও, ওটা তোমার অধিকার। এত টাকা দিয়ে কি করব আমি? মাথা নিচু করে, তোমার যা ইচ্ছে। একটু থেমে রোদপাখি, উনার এমন শীতল কণ্ঠে আবারও কেঁপে উঠলাম আমি। মাথাটা হালকা উঁচু করে উনার দিকে তাকাতেই নেশাভরা কণ্ঠে বলে উঠলেন উনি, আই ওয়ান্ট ইউ রোদ পাখি। মে আই? উনার কথায় লাজুক হেসে বুকে মুখ লুকোলাম আমি। উনি হুট করেই কোলে তুলে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, আজ জ্যোৎস্নার হলদে আলোয় ভালোবাসা মেশাবো রোদ পাখি। এক পৃথিবী ভালোবাসা। আমি চুপচাপ বুকে মুখ গুজে পড়ে আছি। উনার গায়ের মাতাল করা ঘ্রাণ আমার চোখে মুখে। জ্যোৎস্নায় রাঙা হয়ে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হবে আজ। শুরু হবে জীবনের নতুন এক পর্ব। খানিকটা পরিপূর্ণতার গল্প। আজানের শব্দে ঘুম ভেঙে গেল আমার। রুময় আবছা অন্ধকার। গায়ের সাথে ল্যাপটে আছে অন্য কারো শরীর। মাথা তুলে মানুষটার দিকে তাকালাম।
ঘুমের মাঝে উনাকে কি নিষ্পাপটায় না লাগছে। একদম বাচ্চাটা। কথাটা ভেবেই মুচকি হেসে উনার কপালে চুমু এঁকে দিলাম আমি। চুলগুলো বার কয়েক এলোমেলো করে দিতেই চোখ বন্ধ রেখেই মুচকি হাসলেন উনি। হাতের বাঁধনটা আরও শক্ত করে পেঁচিয়ে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠলেন, ঘুমাও রোদো পাখি। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকানোর আগেই আবারও ভারী নিঃশ্বাসের শব্দ এলো কানে। একটা মানুষ এত জলদি ঘুমোতে পারে বুঝি? উনার হাতটা সরিয়ে কোনোরকম উঠে দাঁড়ালাম আমি। লম্বা একটা শাওয়ার নিয়ে নামাজ শেষে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারপাশে ফ্যাকাশে আলো আর আমার চোখে রঙিন স্মৃতির ঝিলিক। শুভ্রর সাথে প্রথম দেখা, উনার গালে চর বসিয়ে নিজেও এক রাম চর খাওয়া, ক্যান্টিনে পানি ছুঁড়া, লাইব্রেরি শুভ্র ঠোঁটের প্রথম ছোঁয়া, কত খুনোশুটি। আমার কথা বন্ধ হয়ে যাওয়ার পর উনার করা দুষ্টুমি, হুট করেই শুভ্র বউ হয়ে যাওয়া সবকিছুই যেন এক স্বপ্ন ছিল। ক্রাশ তো আমি আগে খেয়েছিলাম কিন্তু ভালোটা উনিই আগে ভেসেছেন। এতটা ভালোবাসেছেন যা হয়তো কখনো কল্পনায় করতে পারিনি আমি আর হয়তো পারবও না। আসলে ছেলেরা হয়তো এমনই হয় যারা ভালোবাসতে জানে তারা নিজের সবটা দিয়েই ভালোবাসে তার প্রেয়সীকে। ভালোবাসতে তো সামর্থ্যের প্রয়োজন হয় না, ভালোবাসতে ভালোবাসাটার প্রয়োজনই সবচেয়ে বেশি। তাদের ভালোবাসায় পাগলামোটা সবসময়ই থাকে। কখনো তা থাকে সুপ্ত তো কখনো প্রকাশিত। আমার ভাবনার মাঝেই দরজায় করা নাড়ল কেউ। উকি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৮টা বাজে। এত তাড়াতাড়ি সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে প্রায় 10:30 বাজে। শুভ্র এখনও বেঘোরে ঘুমোচ্ছে। এদিকে সবাই এই নিয়ে কি হাসাহাসি। আমি তাকে হাজারবার ডেকেও উঠাতে পারিনি। উনার এক কথা, ঘুমোতে দাও প্লিজ। দরকার হলে তুমিও ঘুমাও তবু ডিস্টার্ব করো না। উনার কথা শুনেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল আমার। ইচ্ছে হচ্ছিল একটা কিক দিয়ে খাট থেকে নিচে ফেলে দিই। কিন্তু তা কি আর করা যাবে? স্বামী বলে কথা। শেষবার চেষ্টা করে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে রইলাম আমি। রোহন ভাইয়ারা এই নিয়ে হাসিতে ফেটে পড়ছেন আর ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছি আমি। ঠিক 11টায় ঘুম থেকে উঠলেন উনি। শাওয়ার নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েই রিসেপশনের কাজে লেগে গেলেন। আহা মহাশয়ের কি ব্যস্ততা! উনাকে যে সারাদিনের মাথায়ও পাওয়া যাবে না তা ঠিক বুঝে গেছি আমি। 12:30টার দিকে পার্লারের লোক এলো সাজাতে। একঝাঁক মেকআপ আর গোল্ডেন ও ব্লু এর মিক্সিং এ একটা ভারী লেহেঙ্গা চড়িয়ে দিল গায়ে। 1টার দিকে স্টেজে নিয়ে যাওয়া হলো আমায়। শুভ্র আগে থেকেই বসেছিলেন, উনার গায়ে নীল রঙের শেরওয়ানি। শেরওয়ানির গায়ে সোনালি সুতোর কাজ। ছেলেদের গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি আর মেয়েরা পরেছে বিভিন্ন রঙের লেহেঙ্গা। শুভ্র একটু এগিয়ে এসে মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিলেন। আমি ওনার হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতেই পেছনে থেকে কানে এলো খুবই পরিচিত এক কণ্ঠ। এই সানশাইন, তোমায় খুব মিষ্টি লাগছে আজ। সাহেল ভাইয়ার কণ্ঠ শুনে আমি শুভ্র জনেই চমকে উঠলাম। শুভ্র মুখটায় মুহূর্তেই রাজ্যের খুশি ভর করল যেন। জনেই পেছনে ফিরে তাকাতেই দেখি হলের বড় পর্দায় সাহেল ভাইয়ার ছবি। গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি পরেছেন উনি। আমরা তাকাতেই মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, কনগ্রাচুলেশন। আমি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মুচকি হাসলাম। শুভ্র চোখ দুটো চিকচিক করছে, পারলে হয়তো জড়িয়ে ধরতেন উনাকে। সাহেল ভাইয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাথা তুলে সরাসরি শুভ্র মুখের দিকে তাকালেন। হাসি মুখে বললেন, ওই কি ভাবিস তুই আমায়? আমার লাইফের সবচেয়ে ভালোবাসাময় মানুষ দুটোর এমন একটা স্পেশাল দিনে আমি থাকব না, তা কি হয়? তোদের জনকেই খুব সুন্দর লাগছে আজ। শুভ্র এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও হেসে উঠলেন এবার। ঠোঁটে হাসির রেখা টেনে নিয়ে বললেন, অনেক মিস করছি রে। কবে আসবি তুই? সাহেল ভাইয়া কিছু বলতে যাবেন তার আগেই পাশ থেকে রোহন ভাইয়া বলে উঠলেন, শালা তুই টিঙ্গে বসে আছিস আর এদিকে শুভ্র আমাদের আধা জল খাইয়ে ছেড়ে দিয়েছে। জানিস কাল আমরা সব ঘুমের ঔষধ খেয়ে ঘুমাইছি। তুই থাকলে দলটা ভারী হতো বুঝলি। কিসের স্কলারশিপ কিসের কি, এই চলে আয় তো। সাহেল ভাইয়া হাসলেন, কিছু বললেন না। সবার সাথে টুকিটাকি কথা বলে আমাদের জনকে উদ্দেশ্য করে বলে উঠলেন উনি, তোদের জনকে কি গিফট দেওয়া যায় বলতো? দেওয়ার মতো কিছুই তো নেই আমার কাছে। আচ্ছা একটা গান গাই, তোদের জনকে ডেডিকেট করে। কি গাইব? সাথে সাথেই শুভ্র বলে উঠলেন, শালা, পারমিশন চাস কার থেকে? সাহেল ভাইয়া হালকা হেসে পাশ থেকে গিটার নিয়ে গান ধরলেন। সাথে সাথেই উনার ছবিটা কোনায় চলে গিয়ে পুরো পর্দায় ভেসে উঠল আমার ঘুমন্ত সেই ছবি।
উনার গানের তালে তালে ছবিগুলো চেঞ্জ হতে লাগল। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি। মাথায় লাল উড়না দিয়ে দাঁড়িয়ে হাসিময় ছবি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়। তোমারই কাছেই ফিরে আসি চিত্রার পিঠে ধুমধাম মারার সময়কার আকস্মিক ছবি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? নীল শাড়ি পরে কারো দিকে তাকিয়ে হাসছি আমি, কিছুটা দূরেই শুভ্র অবাক বিস্ময় তাকিয়ে আছেন সেই মুহূর্তের ছবি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? ভার্সিটির বাগানে আমার হাত ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকা শুভ্র ছবি। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি। গাড়ির উপর চোখ বন্ধ করে শুয়ে আছেন শুভ্র, হাতটা রক্তে লাল। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও, তুমি মিলিয়ে নিও খুব যতনা তা লিখেছিলাম। এটুকু গাইতেই রোহন ভাইয়া আর সাব্বির ভাইয়া আমাদের দুজনের হাতে দুটো পার্সেল ধরিয়ে দিলেন, যার উপরে লেখা, ফ্রম সাহেল। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও, তুমি মিলিয়ে নিও খুব যতনা তা লিখেছিলাম। ও ও ও চাই পেতে আরও মন পেয়েও এত কাছে। সাদা রুমালে চোখ বাঁধা অবস্থায় আমি আর আমার ঠিক সামনে হাত দুটো চেপে ধরে দাঁড়িয়ে থাকা শুভ্র। ছবিটা দেখেই শুভ্র দিকে রাগী চোখে তাকালাম। উনি হালকা কেশে ঝটপট অন্যদিকে চোখ ঘুরালেন। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি। উনাদের বাগানের ধারে আমার চুল টেনে ধরে দাঁড়িয়ে আছেন শুভ্র, আর আমার মুখ কালো। মন অল্পতে প্রিয় গল্পত কল্পনায় স্বপ্ন আঁকে। ভুলক্রুটি আবেগী খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। মন অল্পতে প্রিয় গল্পত কল্পনায় স্বপ্ন আঁকে। ভুলক্রুটি আবেগী খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। গান শেষ হতেই চারদিকে তালির বহর ছুটল। সাহেল ভাইয়া হেসে দিয়ে বলে উঠলেন, এগুলো হঠাৎ তোলা কিছু ছবি। হাতে ক্যামেরা থাকায় বাজে একটা অভ্যাস তৈরি হয়েছে। তবে থ্যাঙ্ক গড তুলেছিলাম। আজ কেমন অসাধারণভাবে কাজে লেগে গেল দেখো। এনিওয়ে এবার বাই বলার সময় চলে এসেছে। সব সময় হাসি খুশি থাকেই দোয়া করি। আমার দিকে তাকিয়ে সানশাইন, মুখের হাসিটা কখনো হারাতে দিও না প্লিজ। আল্লাহ হাফেজ। কথাটা বলেই স্ক্রিন কালো করে উদাও হয়ে গেলেন উনি। সাথে সাথেই মন খারাপ হয়ে গেল শুভ্র। মন খারাপ ভাবটা খুব খারাপ একটা অসুখ। কারো মন খারাপ দেখলে সেই ভাবটা মুহূর্তেই অন্যের শরীরে এসে ভর করে। কি অদ্ভুত। জমকালো রিসেপশন একসময় শেষ হল। ভার্সিটির স্যাররাও এসেছিলেন বলে অনেকটাই অস্বস্তিতে পড়তে হয়েছিল আমায়। তবে সব ছাড়িয়ে চিত্রা আর শিশির স্যারের জোরপূর্বক নাচটা বেশ এনজয় করেছি আমি। রাতে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় পাতলে বসলাম। উদ্দেশ্য সাহেল ভাইয়ার গিফটটা খোলা। র্যাম্পিং পেপারটা খুলতেই হাতে এলো একটা চিঠি, তার সাথে একটা অ্যালবাম আর একটা চমৎকার সুন্দর শাড়ি। চিঠিটা মেলে ধরতেই ভেসে উঠল সেই পরিচিত গুটি গুটি অক্ষরের লেখা, হেই সানশাইন, কেমন আছো বলো তো? এই শুভ্র তোমায় জ্বালায় না তো? একদম পাগলাটে টাইপ ছেলে ও। ওর যা চায় তা ওর চাই চায়। একটু পাগল হলেও এই পাগল ছেলেটা কিন্তু ভীষণ ভালোবাসে তোমায়। একটু সামলে নিও ওকে। তুমি অনেক লাকি যে ওকে পেয়েছ। ওর মতো ছেলে এখন হয় না বললেই চলে। একটা ছেলে তার প্রেয়সীকে যতটা ভালোবাসতে পারে ও তোমাকে হয়তো তার থেকেও বেশি ভালোবাসে সানশাইন। ওর কাছে তুমি যেমন নিশ্চিন্ত, ওর কাছে তুমি আছো বলে আমিও নিশ্চিন্ত। এনিওয়ে কনগ্রাচুলেশন। তোমাদের কি গিফট দেওয়া যায় ভাবতে ভাবতে চুল পেকে গেছে আমার। দেওয়ার মতো তো কিছুই নেই আমার। আমার খুশিটুকুও অনেক আগে তোমাদেরকেই দিয়ে দিয়েছি। এবার তাহলে কি দিই? তারপর তোমাদের তোলা ছবিগুলোর কথা মনে পড়ল। তার সাথে মনে পড়ল শাড়িটার কথা। তোমাকে প্রথম শাড়িতে দেখার পর ওটা তোমার জন্যই কিনেছিলাম। আমার জীবনের প্রথম নিজে পছন্দ করে কেনা শাড়ি। যদিও শাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই আমার, তবু আমার মনে হয় এই শাড়িটা তোমার মতোই একটা বেস্ট চয়েস ছিল আমার। তোমার নামে কেনা শাড়ি অন্য কাউকে দিতে পারবো না, তাই তোমাকেই দিলাম। এবার তোমার পালা। এর থেকেও চমৎকার একটা শাড়ি কিনে রিটার্ন গিফট করবে আমায়। আমার জীবনসঙ্গীকেও বেস্টটাই দিতে চাই আমি। কিন্তু আমার বেস্টটা তো তোমার কাছে। তাই বলছি কি, তোমার বেস্টটা এবার আমায় দিও প্লিজ। শুভ কামনা সব সময়। ভালো থেকো আর সব সময় হাসিটাকে আঁকড়ে রেখো। সাহেল। চিঠিটা পড়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম আমি। সাহেল নামক মানুষটিকে অনেক সময় ভিনগ্রহের কোন প্রাণী মনে হয় আমার। কিভাবে পারেন উনি? হঠাৎ করেই শ্বাসকষ্টজনিত কারণে ঘুম ভেঙে গেল আমার।
মনে হচ্ছিল ভারী কিছু দিয়ে কেউ একজন শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চাইছে আমায়। চোখ দুটো খুলে ব্যাপারটা বুঝতে পেরেই অবাক হলাম আমি। শুভ্র শরীরের সম্পূর্ণ ভর দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন আমায়। আমি অনেক চেষ্টা করেও নড়তে না পেরে হালকা গলায় ডাকলাম, শুনুন, শুনুন না, ছাড়ুন আমায়। উনি হালকা নড়েছে আরও একটু জোরে চেপে ধরে বলে উঠলেন, উহু। উহু, কিসের উহু? সরুন, দম বন্ধ হয়ে আসছে আমার। উহু, কিসের উহু? সরুন, দম বন্ধ হয়ে আসছে আমার। আসুক দম বন্ধ হয়ে, ছাড়ব না, এখন কিন্তু কান্না করব আমি। ছাড়ুন বলছি। উফফো, মরে গেলাম। সরুন, চিৎকার করে। সরা তো যাবেই না, তার চেয়ে বরং মেরাই ফেলি। কথাটা বলেই ঠোঁট ঠোঁট ছোয়ালেন উনি। এতক্ষণ যতটুকু শ্বাস নিতে পারছিলাম এখন সেটুকুতেও বাদ সাধলেন উনি। একেই বলে সুখে থাকতে ভূতে কিলাই। আগেই তো ভালো ছিলাম, নিজেকে ছাড়ানোর জন্য হাত পা নাড়ারও সুযোগ নেই আমার। সবই এখন উনার শরীরের নিচে পিষ্ট। উনি প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে মুখ দিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, আবার যদি ছাড়ুন ছাড়ুন করো তো পরেরবার এর থেকেও ভয়াবহ হবে। আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও, ডিস্টার্ব করবে না। কথাটা বলে আরও একটু জোরে চেপে ধরে গলায় মুখ গুজলেন উনি। আমি কয়েকবার জোরে জোরে শ্বাস টেনে নিয়ে কাদো কাদো মুখে শুয়ে রইলাম। উনার এভাবে ঝাপটে ধরায় সারা শরীর যেন কাঁপছে আমার। হৃৎস্পন্দনটাও বেড়ে গেছে হাজার গতিতে। মনে হচ্ছে এটাই সেই প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি। কিছুক্ষণ পরই গলায় ঠোঁটের স্পর্শ পেলাম আমি। সাথে সাথেই গলা শুকিয়ে গেল আমার। চোখ মুখ কুঁচকে বন্ধ হয়ে এলো মুহূর্তেই। এবার চোখ দুটোতে ঘুমের খুব প্রয়োজন আমার। খুব খুব প্রয়োজন। চোখে ঘুম এলেই যেন রেহাই আমার। এই স্বর্গীয় যন্ত্রণা থেকে মিলবে মুক্তি। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল লাফালাফি। আজ চিত্রার গায়ে হলুদ কথাটা ভাবতেই নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে আমার। উফফো, সেই স্কুল লাইফ থেকে স্বপ্ন দেখে আসছি চিত্রার বিয়ে হবে আর তার দেবরের সাথে আমি চুটিয়ে প্রেম করব। জুতো চুরি করে মাধুরী আর সালমানের মতো নাচানাচি করব। আহা, কিন্তু তা আর হলো কই? শিশির স্যারের ছোট ভাই ঠিকই আছে কিন্তু বেচারা ট্রেনটা মিস করে ফেলছে। এখন সে ট্রেন ধরতে গেলে শুভ্র তাকে ফ্লাইটের টিকিট ধরিয়ে দিবে কনফার্ম। সকাল 10টা বাজতেই চিত্রা ফোনের পর ফোন দিতে লাগল। আমিও রেডি, ফতাফত রেডি হয়ে শুভ্র গলায় ঝুলাঝুলি করে অবশেষে তাকে নিয়ে হাজির হলাম চিত্রানিবাস। আর সেখান থেকে গেলাম ওয়েডিং হাউজ। 3 দিনের জন্য বুক করা হয়েছে এই হাউজ। হলুদ, মেহেদি, বিয়ে আর রিসেপশনের অনুষ্ঠান হবে এখানে। কনে পক্ষ আর বর পক্ষ এই কটা দিন একসাথেই থাকবে। শুভ্র ভাইয়ার সব ফ্রেন্ডস এবং রাতুল ও সাকিব ভাইকেও দাওয়াত করেছে চিত্রা। সবাই এখানে উপস্থিত। আমাকে আর শুভ্রকে উপরের তলার একটা রুম দেওয়া হলো। রোহন সাব্বির ভাইয়াদের দেওয়া হলো আমাদের পাশের রুম। রাহি আপু আর নীলি আপুও এসেছেন। সবাই যার যার মতো রুমে চলে গেল রেস্ট নিতে। বিকেল 3টায় হলুদের ফাংশন শুরু হবে। হলুদের পরপরই হবে মেহেদি, নাচ, গান সব। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দেখি শুভ্র হাত পা ছড়িয়ে শুয়ে আছে। গায়ে লালটি শার্ট আর পরনে ব্ল্যাক 3/4 প্যান্ট। পায়ের লোমগুলো পায়ের সাথে ল্যাপটে আছে। চুলগুলোতেও ভেজা ভাব। মুখটা মুছে তোয়ালেটা বারান্দায় ছড়িয়ে দিয়ে উনার সামনে গিয়ে দাঁড়ালাম। ভ্রু কুচকে খানিকক্ষণ উনাকে দেখে নিয়েই বলে উঠলাম, গোসল করেছেন নাকি? উনি চোখ বন্ধ করেই বলে উঠলেন, হুম। কোথায় করলেন? ওয়াশরুমে তো আমি ছিলাম। তাহলে? সাব্বিরদের ওয়াশরুমে করে নিয়েছি। ছাড়ো ওসব, মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। প্রচণ্ড মাথা ধরেছে আমার। আমি কোনো কথা না বলে চুপচাপ উনার মাথার কাছে গিয়ে বসে পড়লাম। আমি পাশে বসতেই কোলে মাথা রেখে হাতে শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি। সাথে সাথেই চমকে উঠলাম আমি, তাড়াহুড়ো করে উনার কপালে হাত রেখেই কেঁপে উঠলাম। এত জ্বর? আবারও এত জ্বর কি করে? আমার কথার কোনো উত্তর দিলেন না উনি। কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে রইলেন। উনার গায়ে হাত দিতেই কান্না পেয়ে যাচ্ছে আমার। এখানে তো আম্মুও নেই, ডাক্তার কোথায় পাবো আমি? আপাতত সব চিন্তা বাদ দিয়ে জ্বর কমানোর আয়োজন করতে উনাকে ছাড়াতে গেলেই আরও শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, খবরদার কোথাও যাবে না, কোথাও যাবে না। আচ্ছা রোদ, আমাকে একটা হেল্প করবে প্লিজ? আমি অবাক চোখে তাকালাম। আমার কাছে কি হেল্প চাই উনার? আমি কৌতূহলী গলায় বলে উঠলাম, কি হেল্প? আমায় মেরে ফেলতে পারবে রোদ? প্লিজ। উনার কথায় হৃদস্পন্দন যেন থমকে গেল আমার। কি সব বলছেন উনি? হঠাৎ এসব অদ্ভুত কথা কেন? আমি ব্যস্ত হয়ে বলে উঠলাম, এসব কি বলছেন আপনি? পাগল হয়ে গেলেন?
পাগল হয়ে যাচ্ছি রোদ, পাগল হয়ে যাচ্ছি, মেরে ফেলো না আমায়। আচ্ছা, আমি মরে গেলে কি সাহেলকে বিয়ে করবে তুমি? কি বলছেন এসব? এসব বাজে কথা বন্ধ করুন প্লিজ। না আপনার কিছু হবে আর না আমি অন্য কাউকে বিয়ে করব। বুঝতে পারছেন আপনি? শুভ্র হাসল, খুবই মৃদুভাবে হাসল। শীতল কণ্ঠে থেমে থেমে বলে উঠল সে, কে তোমায় বেশি ভালোবাসে রোদ? আমি, নাকি সাহেল? সাহেল কি তোমাকে ভিক্ষা দিল আমায়? তুমি কি সাহেলকে ভালোবাসো রোদ? এবার ডুকরে কেঁদে উঠলাম আমি। কিসব অদ্ভুত কথা বলছেন উনি? আমি সাহেল ভাইয়াকে ভালোবাসতে যাব কেন? এতদিন পর শুভ্র এই কথাটা কেন বলছে? কেন? আমার কান্নার শব্দ শুনে মাথা তুলে তাকালেন শুভ্র। কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বলে উঠলেন উনি, কাঁদছ কেন রোদপাখি? কার জন্য কাঁদছ? আমার জন্য, নাকি সাহেলের জন্য? আমার খুব কষ্ট হচ্ছে রোদ, খুব। বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে আটকে গেছি আমি। সাহেলের মুখ দেখলে কষ্ট হয় আবার তোমার মুখ দেখলেও কষ্ট হয়। এই বোঝাটা বয়ে বেরানো খুব কষ্টের রোদপাখি, খুব কষ্টের। ছোট থেকে কখনো কিছু স্যাক্রিফাইস করতে হলে স্যাক্রিফাইসটা সবসময় আমিই করতাম, সাহেলকে কখনো সুযোগই দিইনি। সাহেল সবসময় বলতো, তোর এই জিতোটা বেশিদিন থাকবে না শুভ্র। কোনো একদিন আমি এমন কিছু করব যে তুই জাস্ট তাকিয়ে থাকবি। সত্যিই আমি এবার তাকিয়েই আছি, সাহেলের কাছে প্রথমবারের মতো হেরে গেছি। কি করব বলো? তোমাকে যে ছাড়তে পারিনি আমি। কেন এলে বলো তো আমার জীবনে? কেন এলে তুমি? আমি না পারছি বাঁচতে আর না পারছি মরতে। আমি মরে গেলেই সব ঝামেলা চুকে যেত রোদপাখি। আমি জিতে যেতাম। আচ্ছা, আমার খাবারে বিষ মিশিয়ে দিতে পারবে না তুমি? আমার কোনো অভিযোগ থাকবে না রোদ, শুধু অনুরোধ থাকবে, তখনও আমার মাথাটা এভাবেই কোলে রেখো। ব্যাস, আর কি চাই? এবার আর সামলাতে পারলাম না নিজেকে। জ্বর হয়েছে বলে কি যা ইচ্ছে বলবেন নাকি উনি? মুহূর্তেই এগ্রেসিভ হয়ে উঠলাম আমি। হাতে কোমর থেকে উনার হাত দুটো সরিয়ে দিলাম। মাথাটা কোল থেকে সরাতেই অবাক হয়ে তাকালেন উনি। উনি আরও অবাক হলেন যখন উনার ঠোঁটে ঠোঁট ডুবালাম আমি। মনের সবটা ঝাঁঝি ঢেলে দিলাম উনার ঠোঁটে। উনি প্রথমে অবাক হলেন, তারপর চোখবন্ধ করে সবটা সহ্য করলেন। কিছুক্ষণ পর উনাকে ছেড়ে দিয়ে উনার বুকে মাথা রেখেই ডুকরে কেঁদে উঠলাম আমি। কাঁদলাম, ইচ্ছেমতো কেঁদে নিয়ে একসময় শান্ত হয়ে গেলাম। উনি কিছু বলছেন না, শুধু দেখে যাচ্ছেন আমায়। আমি হেঁচকি তুলতে তুলতেই বলে উঠলাম, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। কেন বুঝেন না আপনি? সেই প্রথম দিন থেকে ভালোবাসি। সেই ভালোবাসাকে কি করে অপমান করলেন আপনি? সাহেল ভাইয়াকে নিয়ে কখনো এমন কিছু ভাবিনি। আপনাকে ছাড়া অন্য কারো দিকে কখনো চোখ তুলে তাকাইনি, না বিয়ের আগে না পড়ে। তবুও এই অপবাদটা কি করে দিলেন আপনি? সাহেল ভাইয়া আমাকে ভালোবাসতে পারে কিন্তু আমি তো বাসি না। সেটা উনার সমস্যা, আমার নয়। আমার বিয়ের পর হুট করে একদিন জানতে পারলাম সাহেল ভাইয়া আমাকে ভালোবাসে। কিন্তু তাতে কি আমার কোন দোষ ছিল শুভ্র? অনেকেই অনেককে ভালোবাসে তাই বলে সবাই তো সবাইকে পায় না। ডক্টর আহানও ভালোবাসত তাই বলে কি তাকেও ভালোবাসতে হবে আমায়? কলেজে সাব্বির নামে একটা ছেলে সুইসাইড অ্যাটেম্প করেছিল, তাহলে কি তাকেও ভালোবাসতে হবে আমায়? ভালোবাসাটা দিকেই থাকতে হয়। ওয়ান সাইডেড লাভ আর কতদূর এগোই? ভিক্ষাটা তখন হতো যখন আমি সাহেল ভাইয়াকে ভালোবাসতাম, কিন্তু তা তো নয়। ভালো তো আমি আপনাকেই বাসি। উনার কাছে কি সরে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল? আমি আপনাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করি। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হয় যখন ভাবি আপনি আমায় ভালোবাসেন। শুধু এবং শুধুই আমায় ভালোবাসলেন। কিন্তু আজ যখন জানলাম আমার জন্য আপনার মরে যেতে ইচ্ছে করে, আমি আপনার জীবনে একটা ঝামেলা মাত্র, তখন মনে হলো আমার তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আপনি ভুল বলেছেন শুভ্র। আপনি নয়, আমি মরে গেলেই সব শেষ হয়ে যাবে। খাবারে বিষের কথা বললেন না? ঠিক আছে, মরব আমি। কথাটা বলতেই চট করে উঠে বসলেন শুভ্র। আমাকে টেনে উঠিয়ে চর বসালেন গালে। গাল দুটো চেপে ধরে বলে উঠলেন উনি, এই কথা বলার সাহস কোথায় পেলে তুমি? এতটা সাহস বেড়ে গেছে তোমার? আমি মুচকি হাসলাম। গাল থেকে হাতটা সরিয়ে দিয়ে উনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ভয় লেগেছে? বুক কেঁপে উঠেছে? আমারও এমনটাই লেগেছিল শুভ্র, কিন্তু আমার ভাবনা বা ভালোবাসা কোনোটাই আপনার নজরে পড়েনি। আপনারা সবাই তো একে অন্যের জন্য স্যাক্রিফাইস করতে ব্যস্ত। আমি কি চাই সেটা আপনাদের কাছে বড় বিষয় নয়। সাহেল ভাইয়া এজন্য সরে যায়নি যে আপনি আমায় ভালোবাসেন। সাহেল ভাইয়া এজন্য সরে গিয়েছে কারণ আমি আপনাকে ভালোবাসি।
উনি আমার ভালোবাসাটা বুঝলেন অথচ আপনি বুঝলেন না। এবার আমাকে হারিয়ে বুঝবেন কতটা ভালোবাসতাম আমি। ভালোবাসতে আপনারাই জানেন না, আমিও জানি। আমার ভালোবাসাকে অপমান করার শাস্তি আপনাকে পেতে হবে। আমাকে ছেড়ে যাওয়ার কথা বলার জন্য শাস্তি আপনাকে পেতে হবে। খাবারে বিষ মিশবে কিন্তু খাবারটা আপনার হবে না আমার। আমার কথায় উনি যেন কেঁপে উঠলেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, কোনো পাগলামো করো না প্লিজ। আমি সরি, আর কখনো এমন কথা বলবো না। তুমিও বলো না। বলবো না, করব। ছাড়ুন আমায়। আপনার জ্বরটা ভালো হওয়ার পরেই করব। এখনই চলে গেলে আপনার সেবা করবে কে? আপনি যা কেয়ারলেস। তাই আগে জ্বর ভালো হবে, তারপর বিষ থেরাপি শুরু হবে। এবার ছাড়ুন, সেবা করতে দিন আমায়। চুপ, একদম চুপ। আবার এসব বললে মাইর দিব বলে দিলাম। ভালোবাসি পিচ্ছি। আমার পিচ্ছিটাও যে আমায় এত ভালোবাসে বুঝিনি আমি। সরি তো, ডিসিশন নিয়েছি আমি। এখন সরি টরিতে চলবে না। ছাড়ুন আমায়। আমি কোনো হার্টলেস মানুষের বুকে থাকব না। আচ্ছা ছেড়ে দিব, তার আগে গালটা দেখি। ঈশ্বর, খুব জোরে লেগেছে না? আমার গালেও দুটো চড় বসিয়ে দাও তো। নয়তো হাতটাই কেটে দাও। এই হাতটার এত সাহস আবরার শুভ্র বউকে মারে। কথাটা বলেই বাম গালটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলেন উনি। আমি গম্ভীর মুখে বসে আছি। বুঝতে পারছি জ্বর অনেকটাই কমে গিয়েছে ওনার। কিন্তু চিন্তার বিষয় হলো বিষ কোথায় পাবো আমি? অনলাইনে অর্ডার করা যায় নাকি? দুপুর 2টো, মায়ের সাথে ফোনে কথা বলে রুমের দিকে ফিরছিলাম। ঠিক তখনই দেখি আন্টি চিত্রার মা মেজাজের ফালুদা বানিয়ে মুখ ফুলিয়ে বসে আছেন। মেয়ের বিয়ে নিয়ে যার এত লাফালাফি, সে কিনা মুখ ফুলিয়ে এইভাবে চুপচাপ বসে আছে। আশ্চর্য। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে আন্টির পাশে গিয়ে দাঁড়ালাম। গলা খাকারি দিয়ে বলে উঠলাম, কিছু হয়েছে আন্টি? আপনার শরীর খারাপ নয় তো? আমাকে পেয়ে আন্টি যেন আস্ত একটা চাঁদ হাতে পেয়ে গেলেন। রাগে ফুসফুস করতে করতে বলে উঠলেন, রোদ, এই তুমি একমাত্র সমস্যাটা বুঝবে। নয়তো এখানে আর সবাই তো একটা বলদ। এত টাকা দিয়ে ওয়েডিং হাউস ভাড়া করেছে অথচ রান্নাঘরে পিঁপড়ার ঝাঁক। কি সাংঘাতিক ব্যাপার, বুঝতে পারছ? আমি কি এখন মেহমানদের পিঁপড়ার হালুয়া বানিয়ে খাওয়াবো? আন্টির কথা শুনে বুঝলাম উনি পিঁপড়া বিড়ম্বনায় ক্লিষ্ট। উনার এই বিড়ম্বনার সমাধান না করলে যে উনি এই বিয়ে বাড়িকেই পিষ্ট করে দিবেন তাও বুঝতে পারছি আমি। এই ক্লিষ্ট পিষ্ট এর বেড়াজাল থেকে বের হতে হলে কিছু তো একটা করতেই হবে। কনে পক্ষ বলে কথা, মেহমানকে তো আর পিঁপড়ার হালুয়া খাওয়ানো যেতে পারে না। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আন্টিকে এই বলে আশ্বস্ত করলাম যে বিষয়টা আমি দেখছি। আন্টিকে শান্ত করে স্টাফরুমের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল একজন ওয়েটার। উনার দিকে এগিয়ে গিয়েই বলে উঠলাম, এক্সকিউজ মি। ইয়েস ম্যাম, কিছু লাগবে? আপনাদের মতো ওয়েলনোন একটা ওয়েডিং হাউজের সার্ভিস এত খারাপ, ভাবতেই অবাক হচ্ছি আমি। সরি ম্যাম, এনি প্রবলেম? অবশ্যই প্রবলেম। রান্নাঘরে পিঁপড়া পাওয়া গিয়েছে। 10 মিনিটের মধ্যে এই পিঁপড়া দূর করার ব্যবস্থা করুন প্লিজ। উই আর এক্সট্রিমলি সরি ম্যাম। অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে তাই এমনটা হচ্ছে। আমাদেরকে 2 ঘন্টা সময় দিতে হবে ম্যাম। 2 ঘন্টা? এই ছেলে বলে কি? এই 2 ঘন্টায় তো চিত্রার মা 200 বারেরও বেশি হার্ট অ্যাটাক করবে। শুধু নিজে অ্যাটাক করে ক্ষান্ত হবেন না, নিজের সাথে সাথে আমাদের সবাইকে নিয়ে হার্ট অ্যাটাক করবেন। আচ্ছা, এই হার্ট অ্যাটাকের নাম কি দেওয়া যেতে পারে? গ্রুপ হার্ট অ্যাটাক? কথাটা ভেবে আবারও দীর্ঘশ্বাস ফেললাম আমি। সামনে দাঁড়ানো ছেলেটিকে জিজ্ঞেস করলাম, আপাতত পিঁপড়া তাড়ানোর জন্য আপনাদের কাছে কোন বিষ হবে? পিঁপড়া মারা বিষ? বাজারে তো এমন অনেক ধরনের বিষ পাওয়া যায়। আপনি কি ম্যানেজ করে দিতে পারবেন? এটুকু বলতেই কোথা থেকে ছুটে এলেন শুভ্র। আমার হাত টেনে ধরেই হাঁটা দিলেন উনি। আমি অবাক বিস্ময় বলে উঠলাম, আরে আরে, টানছেন কেন? আমি একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করছিলাম। চুপ, একদম চুপ। এসব স্টাফদের সাথে তোমার কিসের ডিসকাশন? ওদের সাথে কথা বলা বন্ধ। এখানে কি কথার বলার জন্য কম মানুষ আছে? ওদের সাথে কথা বলো। তা না স্টাফদের সাথে বিষ নিয়ে ডিসকাশনে নেমে গেছ। বাচ্চা মানুষ এত বিষ টিষ নিয়ে ডিসকাশন কেন করবা? ডিসকাশন যদি করতেই হয় তাহলে ফুল, পাতা, চকলেট, আইসক্রিম এসব নিয়ে ডিসকাশন করবা। উনার কথায় ভ্রু কুঁচকে এলো আমার। কি আশ্চর্য! আমি স্টাফদের সাথে ফুল, পাতা নিয়ে ডিসকাশন করতে যাব কেন? আজব তো, আমি ওদের সাথে ফুল, পাতা নিয়ে গল্প করতে যাব কেন? ছাড়ুন তো, ছাড়ুন। আচ্ছা ছাড়ব।
আগে বলো স্টাফদের সাথে কোনোরকম কথা বলবে না। আচ্ছা বলবো না, ছাড়ুন। আর তোমা, এটুকু বলতেই শিশির স্যার এসে হাজির। ড্রেস আপ নিয়ে কি একটা হেল্প লাগবে বলে শুভ্রকে ফোর্স করতে লাগলেন উনি। শুভ্রও বাধ্য ছেলের মতো উনার পিছু নিলেন। যাওয়ার সময় পেছনে ফিরে করুণ চোখে তাকিয়ে কিছু একটা বুঝালেন আমায়। আমি সেদিকে গুরুত্ব না দিয়ে পিঁপড়া তাড়ানোর পেছনে লেগে গেলাম। কি করা যেতে পারে, কি করা যেতে পারে ভাবতে ভাবতেই রাতুল ভাইয়াকে চোখে পড়ল। উনি খুব মনোযোগ দিয়ে গেম খেলছিলেন। আমি উনার সামনে দাঁড়াতেই উনি অসচেতন চোখে একবার আমার দিকে তাকিয়েই আবারও ফোনে মুখ গুজলেন। তারপর কি ভেবে শটান দাঁড়িয়ে পড়ে বলে উঠলেন, আসসালামু আলাইকুম ভাবি। ও আলাইকুমুস সালাম ভাইয়া। কখনো দরকার ভাবি? মানে কিছু বলবেন? বলবো। একটা হেল্প চাই, করবেন প্লিজ? কি হেল্প ভাবি? আশেপাশে কোনো শপ আছে যেখানে বিষ পাওয়া যাবে? থাকলে একটু এনে দিবেন প্লিজ। কথাটা বলা শেষ হতেই আবারও শুভ্র এসে হাজির। উনি এসেই আমার হাত টেনে ধরে রাগী চোখে তাকালেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনার সমস্যাটা কি বুঝতে পারছি না আমি। উনি গাল ফুলিয়ে একটা জোরে শ্বাস ফেলে বলে উঠলেন, আবারও শুরু করছো তুমি? আর তুই? রাতুলের দিকে তাকিয়ে, যা ভাগ এখান থেকে। আগামী 3 দিন তোর ভাবির আশেপাশে আসবি না। কথা তো দূরের কথা। শুভ্র কথায় করুণ চোখে তাকালেন রাতুল ভাইয়া। মাথা নিচু করে মিনমিন করে বলে উঠলেন, আমি আবার কি করলাম ভাই? ভাবি তো শুধু বিষের কথাটাই জিজ্ঞেস করছিল। আমি তো কিছু করিনি। তুই কিছু করিসনি ভাই। তবু তোর ভাবি থেকে 10 হাত দূরে থাক। ভাবির প্রতি তোর অতি ভক্তিতে বিপদের আশঙ্কা আছে বুঝলি। তুই কি চাস তোর ভাইটা বউ হারিয়ে এতিম হয়ে যাক? না ভাই, তাহলে ওর থেকে দূরে থাক। আগামী 3 দিনের মধ্যে যদি দেখি ওর সাথে তুই কথা বলছিস তো খবর আছে। একদম হাড়গুড় ভেঙে ছাদের সাথে ঝুলিয়ে রাখব। এখনও 1 বছর হলো না বিয়ে করছি আর তোরা আমাকে বিধবা। ওহ সরি, এই রাতুল, বিধবার মেইল ফ্রম কি রে? জানি না ভাই। মাথা চুলকে। তা জানবি কেন? এটা জানলে তো ভালো কিছু একটা জেনে যাবি। তুই তো শুধু বিষ কোন দোকানে পাওয়া যায় সেটা জানবি। বলদ একটা, যাহ ভাগ। রাতুল ভাইয়া দিলেন এক দৌড়। ভাইয়ের মেজাজ তার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। উনি আমাকে হাত ধরে টেনেটুনে রুমে এনে দরজা বন্ধ করে দিলেন। বিছানায় হাতে মুখ ঢেকে বসে রইলেন কিছুক্ষণ। আমি ঘাড়টা হালকা কাত করে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। উনি হঠাৎই শটান দাঁড়িয়ে গিয়ে আমাকে নিজের কাছে টেনে নিলে বললেন, কি শুরু করছো বলো তো? সবার কাছে গিয়ে বিষ চাইছ? আমি সরি বলেছি তো। তোমার কিছু হলে কি আমি বাঁচব বলো? তখন তো ডিপ্রেশনে কি না কি বলে দিয়েছি সেটা ধরে বসে আছো তুমি। এটা কি ঠিক বলো? আমি এতক্ষণে বুঝলাম উনার মাথায় অ্যাকচুয়ালি কি ঘুরছিল। বিষ খাওয়ার ব্যাপারটা তো আমি এমনি বলে দিয়েছিলাম। উনি সেটাকে যে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন বুঝতে পারিনি। এত কিউট একটা হাজবেন্ড থাকতে সুইসাইড করতে যাব কেন দুঃখে? উনার ছোঁয়ায় ঘোর কাটল আমার। উনার দিকে পূর্ণদৃষ্টিতে তাকালাম। উনি করুণ কণ্ঠে বলে উঠলেন, এমন বিষ করো না। তোমার মুখে বিষ ওয়ার্ডটা শুনলেই হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় আমার। প্লিজ রোদো পাখি। এবার আমি ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম। রাগী গলায় বললাম, দূরে থাকুন। আগলা পীড়িত দেখাবেন না বলে দিচ্ছি। আগলা পীড়িত? কি সব ওয়ার্ড ইউজ করো তুমি রোদ? ওহ, এখন আমার বলা ওয়ার্ডেও প্রবলেম আপনার? হবেই তো হবে না। এখন তো পুরাতন হয়ে গেছি। চারপাশে এত সুন্দরী সুন্দরী রমণীর মিষ্টি বুলির ভিড়ে কি আর আমার কথা আপনার ভালো লাগবে? লাগবে না তো। বুঝি তো আমি। মুখ ফুলিয়ে, পাগলের মতো কি সব বলছো তুমি রোদ? পাগল? এখন আমি পাগল? কিছুক্ষণ পর নিশ্চয় বলবেন আমি এক্সপায়ার্ড হয়ে গেছি তাই না? এক্সপায়ার্ড? মানুষ কখনো এক্সপায়ার্ড হয় নাকি? ভ্রু কুচকে কেমন উদ্ভট বিহেভ করছো তুমি রোদ? বিয়ের 6 মাসের মাথায় আমি উদ্ভট? বাবা দেখে যাও কেমন ছেলের কাছে বিয়ে দিয়েছ আমায়। কথাটা বলেই এগিয়ে গেলাম আমি। শুভ্র যেন বোকা বনে গেছেন। আমার এমন বিহেভিয়ার তার কাছে নতুন। আমি উনার কাছে গিয়ে পাঞ্জাবির কলার চেপে ধরে কিছু একটা বলতে যাব তার আগেই সাব্বির ভাইয়ার কণ্ঠ কানে এলো। এই শুভ্র, তোর কাছে সরি বর্ষ। রং টাইমিং। আমরা দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। শুভ্র হতভম্ব ভাব নিয়ে তাকিয়ে আছেন। আমি উনার কলার ছেড়ে দিয়ে সাব্বির ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। উনার হাত থেকে কোল্ডড্রিঙ্কসের বোতলটা নিয়ে বললাম, নতুন নাকি? জি ভাবি। ওহ, আই ওয়ান্ট টু টেস্ট ইট। আমার বরের থেকে আরেকটা কিনে নিয়েন।
বাই ভাইয়া। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভাবতে লাগলাম এই পিঁপড়া সমস্যার সমাধানটা কি করে করা যায়। চিত্রার থেকে হেল্প নিব। আর আধা ঘন্টা পর ওর গায়ে হলুদ সেজেগুজে বসে আছে, আধা ঘন্টা যাবৎ নিশ্চয় মাথায় জ্যাম বেঁধে গেছে। পিঁপড়া সমস্যা নিয়ে চিন্তা করলে এই জ্যাম খুললেও খুলতে পারে। কথাটা ভেবে হুট করে ঢুকে গেলাম চিত্রার রুমে। কিন্তু রুমে গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকেই দিলাম এক চিৎকার। তাড়াতাড়ি মুখ চেপে ধরে নিজেকে শান্ত করে চোখ মুখ কুঁচকে বলে উঠলাম, সরি। রোমাঞ্চ চলছিল বুঝতে পারিনি। আমার কথায় চিত্রা লালে লাল। শিশির স্যার পারেন তো দৌড়ে পালানো। আমি নিজেও বেশ লজ্জা পেয়েছি, তবু সেই লজ্জাটুকুকে পাত্তা না দিয়ে ওদেরকে আরেকটু লজ্জা দেওয়ার ইচ্ছেই বলে উঠলাম, আপনারা চাইলে আবার কন্টিনিউ করতে পারেন। আমি এবার আর হুট করে রুমে ঢুকব না, নক করে ঢুকব। নো টেনশন, চালিয়ে যান। বাই। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালাম না আমি। কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়েছিলাম। তবে শিশির স্যার আর চিত্রার মুখটার কথা মনে করে নিজের লজ্জার কথা ভুলে গিয়ে হাসিতে ভেঙে পড়তে ইচ্ছে করছে আমার। তবু নিজেকে সংযত করে আশেপাশে তাকালাম। চারপাশে মেহমানে ভর্তি। এত সব মেহমানদের মধ্যে সবুজ পাঞ্জাবি পরা রাতুল ভাইকে দেখতে পেলাম। হাতে একগাদা কোল্ডড্রিঙ্কসের বোতল। আমি উনার সামনে যেতেই উনি ঘুরে হাঁটা দিলেন। আমিও কম কিসে, আবারও উনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি আবারও কাটিয়ে যেতে গেলেন তো আবারও উনার সামনে গিয়ে দাঁড়ালাম। রাতুল ভাইয়া অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি ভ্রু নাচিয়ে বললাম, কি জনাব, পালানো কেন? ভাই আপনার সাথে কথা বলতে মানা করছে। কথা বলবো না। উনার কথায় হেসে উঠলাম আমি। হাসতে হাসতেই বললাম, আপনি তো কথা বলছেনই, এনিওয়ে একটা কোল্ডড্রিঙ্কস দিয়ে যান, নয়তো যেতে দিব না। রাতুল ভাইয়া একটা কোল্ডড্রিঙ্কসের জায়গায় দুটো দিয়ে গেলেন। আমি কোল্ডড্রিঙ্কস খাচ্ছি আর হাঁটছি। হঠাৎই কোথা থেকে এক ছেলে এসে সামনে দাঁড়িয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে হাসিমুখে বলে উঠল, হাই, আমি মিসির আহমেদ, শিশিরের ছোট ভাই। আর আপনি? উনার কথায় ভ্রু কুচকালাম আমি। ঠোঁট উল্টিয়ে বললাম, মিসির? এটা আবার কেমন নাম? আপনার নামটা একটু অন্যরকম। এনিওয়ে আপনি শিশির স্যারের ছোট ভাই? জি। ওহ, তাহলে তো আপনার নাম কুয়াশা হওয়া উচিত ছিল। শিশির আর কুয়াশা জিনিস দুটো কিন্তু কাছাকাছি। আমার জানা মতে কুয়াশা মেয়েদের নাম। তাই নাকি? জানা ছিল না তো। তাহলে একটা কাজ করবেন, আপনার একটা বোন হলে তার নাম রাখবেন কুয়াশা। কথাটা বলেই জিহ্বায় কামড় দিলাম। বুঝলাম ভুল কথা বলে ফেলেছি আমি। যে মহিলা দিন পর নাতি নাতনির পেছনে দৌড়াবে তার আবার মেয়ে কি করে হতে পারে? অদ্ভুত। নিজের ভুল বুঝতে পেরে মুখে হাসি টেনে নিয়ে বললাম, আই মিন টু সে, শিশির স্যারের মেয়ের নাম কুয়াশা রাখলে বেশ হবে। বাপ শিশির, মেয়ে কুয়াশা। দারুণ না? দারুণ। আচ্ছা, আপনার নামটা তো বললেন না। কনেপক্ষ? জি কনেপক্ষ। আমার নাম নৌশিন আবরার রোদেলা। বাহ, সুইট নেইম। আপনি দেখতে যেমন মিষ্টি আপনার নামটাও তেমন মিষ্টি। আই নো। আমার বড় তাই বলে। আমার কথায় ছেলেটা অবাক হলো বলেই মনে হলো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে উঠলেন, আপনি ম্যারেড? দেখে বুঝার উপায় নেই একদম। তবে ব্যাপার না। আপনার মতো রসগোল্লা টাইপ মেয়েদের 2-3টা হাজবেন্ড থাকলেও ব্যাপার না। আপনারা অলওয়েজ প্রাণবন্ত। এটা 2020, এখন ম্যারিড আনম্যারিড ডাজেন্ট ম্যাটার, রাইট? ইয়াহ, অফকোর্স। আপনি তো দেখি খুব অত্যাধুনিক মন মানসিকতা পোষণ করেন। আমার হাজবেন্ডের মন মানসিকতাও কিন্তু খুব আধুনিক। 1 মিনিট দাঁড়ান, এখনই আসছি। আমাদের থেকে কিছুটা দূরেই শুভ্র কয়েকজন লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। আমি দৌড়ে উনার কাছে গিয়ে আঙ্গুল দিয়ে পিঠে গুঁতো দিলাম। উনি পেছনে ফিরে আমাকে দেখেই অবাক হলেন। উনাদেরকে বিদায় দিয়ে আমাকে একটু দূরে সরিয়ে এনে বললেন, কি হয়েছে, এমন বাচ্চাদের মতো বিহেভ কেন করছো? ওদিকে চলুন, একটা জিনিস দেখাবো। কি দেখাবে? ভ্রু কুচকে। আহা, চলুন না। কথাটা বলেই উনাকে টেনে মিসিরের সামনে এনে দাঁড় করালাম। মিসিরকে ইশারা করে বললাম, ইনি হলেন কুয়াশা, মিস্টার কুয়াশা। জিহ্বায় কামড় দিয়ে, ওপোস উনার নাম কুয়াশা নয়, মিসির আলী, শিশির স্যারের ভাই। আর ইনি হচ্ছেন আমার বর। কিউট না? মিসিরের দিকে তাকিয়ে শুভ্র মুচকি হাসলেন। হাত বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো মিস্টার মিসির, আমি আবরার আহমেদ শুভ্র। মিসির কিছুক্ষণ শুভ্র দিকে অবাক চোখে তাকিয়ে থেকে হাত মেলালেন। আমি শুভ্র হাত ঝাঁকিয়ে বলে উঠলাম, জানেন, উনি না খুব আধুনিক মন মানসিকতা সম্পন্ন মানুষ। তাই নাকি?
বাহ ভালো তো, মিষ্টি হেসে। উনি বলছিলেন, আমার মতো রসগোল্লা আর মিষ্টি মেয়েদের 2-3টা বর থাকতেই পারে, এতে দোষের কিছু নেই। আজকালকার যুগে এসব কেই বা মানে। এবার শুভ্র চোয়াল শক্ত হয়ে এলো। ভ্রু কুচকে মিসিরের দিকে তাকালেন। মিসির রীতিমতো ঘামছেন। কোনোরকম ঢোক গিলে বলে উঠলেন, আমি আসছি। মিসির চলে যেতেই ফিক করে হেসে উঠলাম আমি। শুভ্রকে হাতে জড়িয়ে দিয়ে বলে উঠলাম, ভয় পেয়েছে। শুভ্র ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে তাড়াতাড়ি নিজের থেকে ছাড়িয়ে নিলেন আমায়। ফিসফিস করে বলে উঠলেন, কি করছো? সবাই দেখছে তো। তাতে কি? দেখলে আমার কি? তুমি এমন বিহেভ করছো কেন বলো তো? কিছু খেয়েছো নাকি? শুভ্র প্রশ্নে তুমুল উৎসাহ নিয়ে বলে উঠলাম আমি। হ্যাঁ খেয়েছি তো। কি খেয়েছ? বিষ? কি না না, বিষ খাইনি। মধু খেয়েছি। হোয়াটট? না, আমি মধুও খাইনি। কাদো কাদো মুখে কি খেয়েছি বলুন তো? বাহ, আপনার গালগুলো তো খুব কিউট। আমি চুমু খাব। কথাটা বলতেই বিদ্যুৎ বেগে সরে দাঁড়ালেন শুভ্র। আমার এসব অসংলগ্ন কথার কিছুই মাথায় ঢুকছে না উনার। একটা জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা শান্ত করে নিয়েই আমার হাত ধরে হাঁটা দিলেন উনি। ইতোমধ্যে চিত্রা আর শিশির স্যারকে স্টেজে নেওয়া হয়েছে। ওদেরকে দেখেই লাফিয়ে উঠলাম আমি। শুভ্র ডানহাতটা জড়িয়ে ধরে বললাম, ওই দেখুন চিত্রার বর। শিশিরকে আজ নতুন দেখছি না রোদ। চলো রুমে চলো। ঈশস দাঁড়ান না। চিত্রাকে অনেক কিউট লাগছে তাই না? লাগছে। আপনি দেখে বলছেন নাকি না দেখে? না দেখে। ধেত, দেখুন বরটাও কি কিউট। কিন্তু আমার বরটা বেশি কিউট। তাই না? শুভ্র এবার অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি উনার হাতে ঝাঁকিয়ে দিয়ে বলে উঠলাম, বলুন না, ওই বরটার চেয়ে আমার বরটা অনেক 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 বেশি কিউট তাই না? তোমার বর অনেক বেশি কিউট। এবার রুমে চলো। উনি আমাকে একরকম টানতে টানতেই রুমের দিকে নিয়ে গেলেন। হঠাৎ সাব্বির ভাইয়াদের দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেলেন শুভ্র। ইশারায় ওদের সবাইকে কাছে ডাকলেন উনি। উনারা কাছে আসতেই দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, শালা, আমার বউকে কি খাইয়েছিস বল? কি সব বিহেভ করছে? সাব্বির ভাইয়া অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলেন, আমরা ভাবিকে কি খাওয়াবো আজব? সত্য বলবি, নাকি দিব কানের নিচে লাগাইয়া? সাব্বির ভাইয়া এবার মুখ কাচুমাচু করে বলে উঠলেন, আসলে, শুভ্র, হয়েছে কি, ভাবি তখন যে কোল্ডড্রিঙ্কসের বোতলটা নিল ওটা বিয়ার ছিল। একটা বিয়ারে নেশা টেশা হয় না বলে আমিও আর কিছু বলিনি। তারপর শুনলাম রাতুলের থেকেও দুটো নিছে। আমি জানতাম না রে দোস্ত, সরি। কথাটা শুনেই রাতুল ভাইয়ের দিকে রাগী চোখে তাকালেন শুভ্র। রাতুল ভাইয়া মুখ কাচুমাচু করে বলে উঠলেন, আসলে ভাই, আমিও জানতাম না উইটা বিয়ার। নয়তো দিতাম না। সরি ভাই, ভাবি চাইল তাই আর না করতে পারি নাই। মাথা নিচু করে, তোরা আসলে কোনোদিন মানুষ হবি না। আরে দোস্ত, আমরা 10 বার ক্যান খেয়ে ফলি, কিছুই তো হয় না। কোল্ডড্রিঙ্কস আর বিয়ারের মধ্যে কি এমন পার্থক্য বল? এখন এটা কমন। বিয়ার একজাতীয় মদ সাব্বির, ওটা হারাম। যে জিনিসটা আমি টাচ করি না সেটা তোরা রোদকে ধরতে দিলি? আধুনিকতারও একটা লিমিট আছে। ধর্মের বাইরে গিয়ে আধুনিক হওয়ার মাঝে কোনো বীরত্ব নেই। যা হারাম তা হারাম, এখানে কমন আনুকমনের কোনো দোহাই আসতে পারে না। কথাটা বলে একরাশ রাগ নিয়ে আমাকে নিয়ে রুমে এলেন শুভ্র। উনি দেয়ালে ঠেস দিয়ে এক পা দেয়ালে রেখে এক হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন। আমি বিছানায় বসে গোলগোল চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনি মুখ থেকে হাত সরিয়ে বলে উঠলেন, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি তো অনেক হ্যান্ডস্যাম। উফফো, একদম রসগোল্লা টাইপ। উনি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে করুণ চোখে তাকালেন। আমি আগের মতোই গালে হাত দিয়ে গোল গোল চোখে উনার দিকে তাকালাম।